রাজনৈতিক দল নিষিদ্ধের সুপারিশ সহ ট্রাইব্যুনাল অধ্যাদেশের 20টি সংশোধনী অনুমোদন, আনা যাবে বিদেশি পর্যবেক্ষক, আইনজ্ঞ। বাইরে থেকে কাউকে আনা এটা আগের আইনে ছিল না, এই নতুন আইনে এটার সংযোজন করা হয়েছে। জুলাই আগস্ট গণহত্যার সুপ্রিম কমান্ডার সাবেক আইজিপি মামুন কসাইয়ের ভূমিকায় ছিলেন জিয়া, 8 কর্মকর্তা সোনা অ্যারেস্ট। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন শেষ হয়নি বললেন মির্জা ফখরুল, জাতীয় সরকারের মাধ্যমে 31 দফা বাস্তবায়নের প্রতিশ্রুতি খসরুল। তুচ্ছ ঘটনায় ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, রণক্ষেত্র সায়েন্স ল্যাব এলাকা ভোগান্তির চরমে। এবং আমদানি শুল্ক কমানোর প্রভাব পড়েনি তেলের বাজারে, বোতলজাত তেলের সরবরাহ সংকটের অজুহাত ব্যবসায়ীদের পাল্টাপাল্টি দোষারোপ। দর্শক, সংবাদটাতে শুনছিলেন KSTN বার সংবাদ শিরোনামগুলো, সঙ্গে থাকছে আমি তানজিয়া জুথি। এবার বিস্তারিত। রাজনৈতিক দল নিষিদ্ধের সুপারিশ করা সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের খসড়ায় 20টি সংশোধনী প্রস্তাব অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। এর ফলে বিচার কাজের শুনানির অডিও ও ভিডিও সংরক্ষণ করতে পারবে ট্রাইব্যুনাল, তবে গণমাধ্যমের ক্যামেরা নেয়ার সুযোগ নেই। বিচার কাজের স্বচ্ছতা নিশ্চিতে বিদেশ থেকে আইনজ্ঞ ও পর্যবেক্ষক রাখার বিধানও রয়েছে এ অধ্যাদেশে। এছাড়া বাতিল হয়েছে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধির বিশেষ আইন। আরো জানাচ্ছেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা। দায়িত্ব গ্রহণের পর প্রথমবার সচিবালয়ে বসে উপদেষ্টা পরিষদের বৈঠক, যেখানে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠকে 6টি সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের খসড়ায় 20টি সংশোধনীর প্রস্তাব অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। এর ফলে বিচার কাজের শুনানির অডিও এবং ভিডিও সংরক্ষণ করতে পারবে ট্রাইব্যুনাল, তবে গণমাধ্যমের ক্যামেরা নেয়ার সুযোগ নেই। আদালত যদি মনে করেন যে ভবিষ্যতের রেকর্ড করা ঐতিহাসিক বিষয়, এগুলো রেকর্ড করার সাথে যদি অডিও ভিডিও সংরক্ষণ করতে চান তারা করবেন, কিন্তু বাইরে সম্প্রচার হবে না। এই নীতিগতভাবে এটাই সিদ্ধান্ত। সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল। বাংলাদেশের বাইরেও কেউ অপরাধ করলে এই আইনের আওতায় তাকে শাস্তি দেওয়া যাবে। কিছু কিছু অপরাধের স্থল আগে ঠিক করা ছিল শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরে, এখন বাংলাদেশের বাইরেও যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পারভিউভুক্ত জুরিসডিকশনভুক্ত কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকে, সেগুলিও এই নতুন সংশোধনের মাধ্যমে ইনকর্পোরেট করা যাবে। বিচার কাজ পর্যবেক্ষণে বিদেশ থেকে আইনজ্ঞ ও পর্যবেক্ষক রাখার বিধানও রয়েছে এই অধ্যাদেশে। বাইরে থেকে কাউকে আনা এটা আগের আইনে ছিল না, এই নতুন আইনে এটার সংযোজন করা হয়েছে। বৈঠকে প্রতি বছর 18 ডিসেম্বর একসঙ্গে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উদযাপনের সিদ্ধান্ত হয়। বাতিল করা হয় বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি সংক্রান্ত বিশেষ আইন। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন 2010, যেটা 2021 সালেও সংশোধিত হয়েছিল, সেটা রহিত করার একটা প্রস্তাব ছিল বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে। অনেক আলাপ আলোচনার পরে সেটিও গৃহীত হয়েছে। ডিসেম্বর মাসে 18 তারিখ প্রতি বছর আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উদযাপন করব। মুজিব বর্ষ উদযাপনের নামে 6 বছরে 1261 কোটি টাকা ব্যয় করেছে শেখ হাসিনা সরকার। বিষয়টি সভায় উত্থাপন করা হয়। সেই সঙ্গে এ নিয়ে চলতি অর্থ বছরে বরাদ্দ বাতিল করে উপদেষ্টা পরিষদ। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। কোন রাজনৈতিক দলের প্রতি জনক্ষোভ সৃষ্টি হলে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারের সুপারিশ করতে পারবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের খসড়ায় এমন বিধান যুক্ত করার কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, দুপক্ষকে সমান সুযোগ দেওয়ার পাশাপাশি রাখা হয়েছে বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগও। সন্ধ্যায় ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। এম এ আজিমের রিপোর্টে বিস্তারিত। উপদেষ্টা পরিষদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের পর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সাথে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ সংশোধনের মধ্য দিয়ে কোনো রাজনৈতিক দলের প্রতি জনক্ষোভ তৈরি হলে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারের সুপারিশ করতে পারবে বলে জানান তিনি।
কোনো রাজনৈতিক দল বা অন্য কোনো সংগঠন তাদের অপরাধমূলক কার্যক্রমের জন্য যদি নিষিদ্ধ করার প্রয়োজন হয়, যদি নিষিদ্ধ করার দাবি উঠে সমাজে, তাহলে আমাদের অন্যান্য আইন রয়েছে, সেই সমস্ত আইনে নিষিদ্ধ করার বিধান আছে, সন্ত্রাস দমন আইনে রয়েছে। বলেন, সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার সাথে সাথে অভিযুক্ত পক্ষকে সমান সুযোগ দেয়া হবে তার পক্ষে যুক্তি উপস্থাপনের। আইনে যারা অভিযুক্ত পক্ষ আছে তাদেরকে প্রসিকিউশনের সমান সুযোগ দেওয়া হয়েছে। আপনারা ৭৩ সনের আইনের সাথে মিলিয়ে দেখবেন অভিযুক্ত পক্ষকে অনেক বেশি অধিকার দেওয়া হয়েছে এবং তারা যে কোনো প্রয়োজনীয় সংখ্যক সাক্ষ্য আনতে পারবে, যে কোনো সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারবে, অনেক বেশি বাড়ানো হয়েছে। আরেকটা খুব চমৎকার বিধান আমরা মনে করি, সেটা হচ্ছে ভিকটিম প্রোটেকশনের ব্যবস্থা করা হয়েছে। যারা এখানে সাক্ষী দিতে আসবেন বা যারা আপনার কোনো কারণে যদি 164 দেন বা যে কোনোভাবে সাক্ষ্য দেন, তাদের প্রোটেকশনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও এ সংশোধনের মধ্য দিয়ে মিলবে দেশের বাইরের আইনজীবী নিয়োগের সুযোগও। প্রসিকিউশন টিমকে বলে এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যার সুপ্রিম কমান্ডার ছিলেন তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আর সাবেক সেনা কর্মকর্তা জিয়াউর আহসানকে তুলনা করা হয় বসনিয়া হার্জেগোভিনার কসাই রাদোভান কারাদিচের সঙ্গে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৮ পুলিশ ও সেনা কর্মকর্তার উপস্থিতিতে শুনানিতে এসব কথা বলেন প্রসিকিউশন। পরে তাদের কারাগারে পাঠানোর পাশাপাশি ১ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদারের প্রতিবেদনে বিস্তারিত থাকছে। কিছুদিন আগেও যাদের দায়িত্ব ছিল অপরাধীদের এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো, আজ খোদ তারাই হাজির হয়েছেন অপরাধী হিসেবে বিচারের কাঠগড়ায়। বুধবার জুলাই আগস্ট গণহত্যায় গ্রেফতার দেখানোর জন্য হাজির করা হয় সাবেক পুলিশ মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন সহ ৮ জনকে, যাদের নির্দেশে নিরাপত্তা জোরদার হতো। এবার তাদের নিরাপত্তার জন্যই বাড়ানো হয় পুলিশ পাহারা। প্রিজন ভ্যানে একে একে আসেন পুলিশের সাবেক উপকমিশনার জসিম উদ্দিন মোল্লা, যাত্রাবাড়িতে গণহত্যা বাস্তবায়নকারী সাবেক ওসি আবুল হাসান, সাভারের হত্যা ও লাশ পুড়িয়ে ফেলার মদতদাতা ওসি শাহিদুল ইসলাম, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন ও আয়নাঘরের জনক জিয়াউল আহসান সহ ৮ সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তা। পরে সবাইকে গ্রেফতার দেখানো হয়। এদিন এজলাস কক্ষ ছিল কানায় কানায় পূর্ণ। ঢোকার সময় কেউ থাকেন মাথা নত করে, কেউ আসেন মুখ ঢেকে। এজলাসে হাউমাউ করে কেঁদে ফেলেন গুলশান থানার সাবেক ওসি মাজহারুল। আর জিয়াউল আহসান বলেন, কখনো আয়নাঘরে চাকরি করেননি তিনি। শুনানির শুরুতেই চিফ প্রসিকিউটর তুলে ধরেন জুলাই আগস্ট গণহত্যায় পুলিশ কর্মকর্তাদের পৈশাচিক ভূমিকার কথা। সমস্ত ডিজিটাল এভিডেন্স, লাইভ এভিডেন্স এমনভাবে আমরা আদালতের সামনে প্লেস করব, ক্রিস্টাল ক্লিয়ারভাবে অপরাধীরা জানতে পারবে তাদের কি অপরাধ ছিল। গোটা বাংলাদেশ, গোটা দুনিয়া দেখবে এই বিচারটা স্বচ্ছ এবং ফেয়ার হয়েছে। সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে গণহত্যার সুপ্রিম কমান্ডার উল্লেখ করেন তিনি। সেই সঙ্গে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে বসনিয়া হার্জেগোভিনার কসাই রাদোভান কারাদিচের সঙ্গে তুলনা করেছে তদন্ত সংস্থা। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাহেব জুলাই আগস্টের সময়ে বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শক হিসাবে ছিলেন, পুলিশ বাহিনীর সুপ্রিম কমান্ডার ছিলেন। বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসানের ব্যাপারে আমরা বলেছি পৈশাচিক অত্যাচার, তারপরে হত্যা করে লাশ বিভিন্ন জায়গায় ডিসপোজাল করে দেয়া, এই কালচারের জনক হচ্ছেন তিনি। আগামী ১ মাসের মধ্যে তদন্ত শেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর ৮ সদস্যের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। যে পুলিশ বাহিনীর কথা ছিল জনগণের নিরাপত্তার স্বার্থে কাজ করা, সেই পুলিশ বাহিনী কিনা জুলাই আগস্ট গণহত্যায় চালিয়েছে তাণ্ডব, করেছে নিপীড়ন, নির্যাতন। আজ তাই ট্রাইব্যুনালে তাদেরকে হাজির করা হয়েছে এই প্রিজন ভ্যানে। কিন্তু এর মদতদাতা এবং নির্দেশদাতা অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি এই প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে আনা সম্ভব কিনা, সেই প্রশ্নই এখন সবার। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। আলাদা হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৫ ও সাবেক উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জাকুবের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে কঠোর নিরাপত্তায় তাদের ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। এরপর উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় আনিসুল হকের ১০ এবং রূপনগর থানার শামীম হাওলাদার হত্যা মামলায় ভোলার সাবেক সংসদ সদস্য জাকুবের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত আনিসুল হকের 5 ও জাকুবের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া মোহাম্মদপুর, মিরপুর, পল্টন, উত্তরা পূর্ব এবং পশ্চিম থানার মামলায় সালমান এফ রহমান, দীপুমণি, জোনায়েত আহমেদ পলক ও কামাল আহমেদ মজুমদার সহ 8 জনকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। এস আলম গ্রুপের হাজার হাজার কোটি টাকা অর্থ আত্মসাতের ঘটনায় বাংলাদেশ ব্যাংকের 6 ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকে তলব করা হলেও তারা উপস্থিত হয়নি। ইসলামী ব্যাংকের চট্টগ্রামের 3টি শাখা থেকে হাজার কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন। এই ধারাবাহিকতায় আজ এবং আগামীকাল বাংলাদেশ ব্যাংকের 13 ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য গভর্নর বরাবর চিঠি দেয় দুদক। যারা উপস্থিত হননি তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আগামীকাল আরও 6 ঊর্ধ্বতন কর্মকর্তার দুদক কার্যালয়ে উপস্থিত হওয়ার কথা রয়েছে। সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর সম্ভব কিনা এ নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। বুধবার ঢাকা কলেজ পরিদর্শনে এসে এমন আশ্বাস দেন তিনি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, দ্রুত পর্যবেক্ষক কমিটি গঠন করা হবে এবং তারা গুরুত্বের সঙ্গে কাজ করবে। এই কলেজগুলোর একত্রিত একটা প্রাতিষ্ঠানিক রূপ দেবে। সেখানে কলেজগুলোকে কি করে আরো স্বায়ত্তশাসন দেওয়া যায়, তাদের সুযোগ সুবিধা অবকাঠামো কি করে আরো বাড়ানো যায় এবং সেগুলোকে সমন্বিত ভাবে একটা প্রাতিষ্ঠানিক রূপ কি করে দেওয়া যায়, সেটার নাম তোমাদের সকলের সাথে আলোচনা করেই দেয়া হবে। বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক হিসেবে বাহারুল আলমকে নিয়োগ দিয়েছে সরকার। প্রায় 3.5 মাস ধরে এই দায়িত্বে থাকা মোহাম্মদ মইনুল ইসলামকে সংযুক্ত করা হয়েছে পুলিশ সদর দপ্তরে। একই সঙ্গে ঢাকা মহানগর পুলিশেও নতুন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব পেয়েছেন শেখ সাজ্জাদ আলী। বুধবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ 1 শাখার উপসচিব মোহাম্মদ মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নতুন আইজিপি বাহারুল আলম এর আগে পুলিশের বিশেষ শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাজ্জাদ আলী চট্টগ্রাম ও ঢাকা রেঞ্জের ডিআইজি এবং ডিএমপির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ছিলেন। আপনারা দেখছেন সংবাদ রাত। তুচ্ছ ঘটনায় প্রায় 3 ঘন্টা সংঘর্ষ শেষে সড়ক ছেড়ে ক্যাম্পাসে ফিরেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ঘটনার সূত্রপাত ঢাকা কলেজের একটি বাস ভাঙচুর নিয়ে, যা পরবর্তীতে রূপ নেয় সংঘর্ষে। এতে রণক্ষেত্র হয়ে ওঠে সায়েন্স ল্যাব এলাকা। আহত হয় 1.5 শতাধিক শিক্ষার্থী। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী শিউলি রায়। দফায় দফায় সংঘর্ষ হয় সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের। প্রায় 3 ঘন্টা ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। সংঘর্ষ থামাতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে আইন শৃঙ্খলা বাহিনী। এতে আরো ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা। টিয়ারশেল মারা শুরু করছে এবং আমাদের মূল ভবনের সামনে আপনি যেখানে আমাদেরকে সহায়তা করবে, তারাও এখানে আমাদেরকে টিয়ারশেল দিতেছে। এটা কোন ধরনের কথা? প্রোগ্রাম শেষে আমাদের কিছু স্টুডেন্ট তারা হচ্ছে গিয়া বাসে করে তারা চলে যাচ্ছে। তো যখন তারা সিটি কলেজের সামনে অবস্থান করেছিল বাসটা, হঠাৎ করে কিছু দুষ্কৃতকারী কিছু সিটি কলেজের কিছু স্টুডেন্ট তারা বাসের উপর আক্রমণ করে। পরে ঢাকা কলেজের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন করে 9টি দাবি মেনে নেওয়ার জন্য 24 ঘন্টার আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। 1.5 শতাধিক আহত শিক্ষার্থী সুচিকিৎসার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের শাস্তির দাবিও করেন ঢাকা কলেজের অধ্যক্ষ। একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা দায়ী তাদেরকে শাস্তির আওতায় এনে এর একটি সুষ্ঠু বিধান আমরা চাই এবং সেই ব্যাপারে আমি আশা করব আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবশ্যই এটাকে একেবারে তড়িৎ ব্যবস্থা নিয়ে এর একটা সুষ্ঠু সমাধান করবেন।
ঢাকা কলেজের ১৮৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এমন ঘটনায় স্বৈরাচারের দোসরদের দায়ী করেন তিনি। ঢাকা কলেজের ১৮৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে হামলা করে বর্তমান সরকারকে ব্যর্থ করার পরিকল্পনা করা হয়েছে। নতুন করে সংঘর্ষ এড়াতে ঢাকা কলেজ ও সিটি কলেজের সামনে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। আমদানি শুল্ক কমানোর পরও বাজারে বোতলজাত ভোজ্য তেল সরবরাহ পর্যাপ্ত নয়, এই কারণে এখনো দাম চড়া। এ নিয়ে পাল্টাপাল্টি দোষারোপের খেলা চলছে খোদ ব্যবসায়ীদের মধ্যেই। এরই জাতাকলে না বিশ্বাস উঠছে সাধারণ মানুষের। রাজধানীর তেলের বাজার ঘুরে আরো জানাচ্ছেন কায়েস রাহাত। গেল কয়েক সপ্তাহ ধরে চড়া ভোজ্য তেলের বাজার। ঊর্ধ্বমূল্যের বাজারে যা নতুন চিন্তার ভাঁজ ফেলেছে। খোলা তেলের দাম বেড়ে যাওয়ায় বাজারে বোতলজাত তেলের সরবরাহ কমেছে, বেড়েছে দাম। খুচরা বিক্রেতারা বলছেন অনেক কোম্পানি চাহিদা অনুযায়ী বোতলজাত তেল সরবরাহ করছেন না। তাদের অভিযোগের আঙুল ডিলারদের দিকে। ওটা সাপ্লাই ক্রাইসিস, কোম্পানি সাপ্লাই দিচ্ছে না। আপনি দেখা যায় 5 কার্টন চাইলে 2 কার্টন দেয়। যে সকল পার্টির থেকে আমরা তেল কিনি, যারা পাইকারি তেল আমাদেরকে ড্রাম ওয়ারি দেয়। সকালবেলা যদি আমরা গেলাম 1 রেট, দুপুরের বেলা গেলে আরেক রেট, সন্ধ্যা গেলে আরেক রেট। একদিনে তারা 3 রেটে তেল বেচতেছে, 1000 টাকা ড্রাম প্রতি বাড়াচ্ছে। আর ডিলারদের দাবি সংকট দেখিয়ে দাম বাড়াচ্ছেন উৎপাদকরা। আমরা তো ডিলাররা ম্যাক্সিমাম কমিশনে ব্যবসা করি, ঠিক আছে। এটার সাথে তো কোম্পানি যদি বাড়ায় দেয় তখন আমাদের বাড়তি রেটে বিক্রি করতে হয়। গেল অক্টোবর মাসে আমদানি মূসক কমিয়ে 10% নামিয়ে আনে সরকার। চলতি মাসে আরেক দফা কমিয়ে তা 5% করা হয়। এরপরও বাজারে সরবরাহ না বাড়ায় কমেনি দাম। আগে তো আনতাম 140, 30, 180 টাকা। অবশ্যই আমাদের যারা মধ্যবিত্ত তারা তো একটু ভোগান্তিতে আছে। কোম্পানিগুলোর কাছে যথেষ্ট তেল মজুদ আছে বলে জানান ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক। এখনও দুষ্টচক্র নির্মূল করতে না পারায় বাজার চড়া উল্লেখ করে তিনি বলেন, ভেজাল রোধে বোতলজাত তেলের দিকে যাচ্ছে সরকার। কোম্পানিগুলোর কাছে পর্যাপ্ত তেল আছে বলে আমরা মনে করি, কারণ আমাদের এলসির যে তথ্য দেখা যায়, আমরা যে সমস্ত এলসি হয়েছে এবং হবে সেগুলোকে উদারভাবে সরকার সমর্থন দিয়ে যাচ্ছে। সমাজে দুষ্ট লোকেরা দীর্ঘ সময় প্রশ্রয় পেয়ে যায় এবং তারা এগুলোর সাথে কোনো না কোনোভাবে প্রত্যক্ষভাবে জড়িত থাকে, তখন এদেরকে সমাজ থেকে এলিমিনেট করা বা উচ্ছেদ করার জন্য একটু যৌক্তিক সময়ের প্রয়োজন। তবে কথার কথা নয়, দাম কমাতে দ্রুত ব্যবস্থা নেবে সরকার, এমনটাই আশা সাধারণ মানুষের। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। রংপুর নগরীতে অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধী শনাক্ত করতে বেগ পোহাচ্ছে নগর পুলিশ। অপরাধ করেও ধরা ছোঁয়ার বাইরে অপরাধীরা। নষ্ট হয়ে গেছে 2.5 বছর আগে বসানো বেশিরভাগ সিসি ক্যামেরা। অপরাধী শনাক্তে এইসব সংস্কার করে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ নাগরিক কমিটির। রায়হানুল কবির শুভ্রর ডেস্ক রিপোর্ট। 31 অক্টোবর রাত 12টা, রংপুরের টাউন হল এলাকা। বেপরোয়া গতির একটি প্রাইভেট কার পিষে দেয় রাস্তার পাশে থাকা অন্তত 5 জনকে। চিকিৎসাধীন অবস্থায় মারা যান এক রিকশা চালক। ভাগ্যক্রমে বেঁচে গেলেও গুরুতর আহত হন দেশ টিভির সাংবাদিক রফিক। ঘটনার 15 দিনেও সেই ঘাতকের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। এ নিয়ে ক্ষুব্ধ নগরবাসী। বিরিয়ানি হাউসের পাশ থেকে ওখানে একটা গাড়ি মারছে, তারপরে একটা মারছে, একটা রিক্সা মারছে, একটা সাংবাদিক মারছে, তারপর আমার দোকানের সামনে একটা গাড়ি মারি দিয়েছে। বর্তমানে যে জিনিসটা লক্ষ্য করতেছি, আমাদের সিসি ক্যামেরা না থাকার কারণে যে আমাদের অ্যাক্সিডেন্টগুলো বাড়ছে এবং যে চুরি ডাকাতিগুলো হচ্ছে, এটাকে শনাক্ত করা যাচ্ছে না। অপরাধ নিয়ন্ত্রণে 2022 সালের শুরুতে নগরীর গুরুত্বপূর্ণ 18 স্থানে 91টি সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে আইন শৃঙ্খলা মনিটরিং কার্যক্রম শুরু করে নগর পুলিশ। এতে চুরি ছিনতাই সহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে আসলেও সম্প্রতি 64টি সিসি ক্যামেরা নষ্ট হওয়ায় বেপরোয়া হয়ে উঠেছে অপরাধীরা। পুলিশও বলেছে যদি সিসি ক্যামেরা থাকতো আমরা রাস্তায় কিন্তু সিসি ক্যামেরা দেখেই শনাক্ত করতাম চোর, সেক্ষেত্রে কিন্তু আমরা ধরতে পারতাম। বিশেষ করে সিসি ক্যামেরা সিটি কর্পোরেশন না থাকার কারণেই পুলিশ কিন্তু অন্যান্য চুরি থেকে শুরু করে মোটরসাইকেল কোনো কিছু উদ্ধার করতে পারতেছে না। হরহামেশাই নগরীতে ঘটছে মোটরসাইকেল চুরির ঘটনা। গেল 1 মাসে শুধু কোতোয়ালি থানায় অভিযোগ পড়েছে কমপক্ষে 5টি। এ অবস্থায় নিরাপদ নগর গড়তে পুলিশি তৎপরতা বৃদ্ধি এবং নষ্ট হওয়া সিসি ক্যামেরা সচল করার দাবি সচেতন মহলের। চালককে যেমন শনাক্ত করতে পারেনি, পাশাপাশি এই ঘটনার কোনো আলামত উদ্ধার করতে পারেনি। আমরা মনে করি যে আসলে আজকে নগর জুড়ে যে
চোর ছিনতাইকারীদের যে দৌরাত্ম্য বেড়েছে, এক্ষেত্রে আসলে প্রধানতম যেটি দুর্বলতা যে আসলে নগরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সিসি ক্যামেরা না থাকা। অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধী শনাক্তে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে মহানগর পুলিশ। বেশ কিছু সিসি ক্যামেরা ইতিমধ্যে নষ্ট হয়েছে বিভিন্ন কারণে। তো এটার ভিতরে আপনার সিটি কর্পোরেশনের কিছু দেওয়া সিসি ক্যামেরা ছিল, আমাদের মেট্রোপলিটনের পক্ষ থেকে দেওয়া ছিল। তো আমরা খুব সম্প্রতি এটা আমরা ঠিক করে ফেলতেছি, এটা কার্যক্রম চলতেছে। শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে নগরকে নিরাপদ করতে জোর দাবি নগরবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।